পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। শক্তি বাড়াবে গ্রাউটিং প্রযুক্তি। সড়কের মাঝে লেভেল ক্রসিং যেন মৃত্যুফাঁদ। সারা দেশে 85% অরক্ষিত, অবৈধ অর্ধেকের বেশি। রেলওয়ে বলছে দোষ অন্যের। উত্তরের জনপদে শীতের দাপট, তীব্র কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাজধানীতেও নেই সূর্যের দেখা। মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় ভোলার জেলে পল্লীতে দুর্দিন। ঋণের বোঝায় দিশেহারা, নতুন পেশার সন্ধানে শহরমুখী অনেকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পদ্মা সেতু প্রসঙ্গ। শুধু সেতুর সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য নয়, পদ্মা সেতুর পিলারগুলো তৈরিতেও বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহার করা হয়নি 120 মিটার দৈর্ঘ্যের পাইল। প্রতিটি পিলারে এমন 6টি করে পাইল ব্যবহার করার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেতুর গঠন। নকশা জটিলতা থাকা পিলারগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গ্রাউটিং প্রযুক্তি। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদীতে দৃশ্যমান সবগুলো স্প্যান, বিশাল আকৃতির বড় বড় পিলারের উপর বসানো আছে স্প্যানগুলো। এখন পর্যন্ত দেশের মেগা প্রকল্পগুলোতে যে অবকাঠামো তৈরি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির এই পিলারগুলো জানান দিচ্ছে কতটা শক্তিশালী ও মজবুত স্বপ্নের এই সেতু। প্রতিটি পিলারে নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে 120 মিটার দৈর্ঘ্যের 6টি করে পাইল। এই পাইলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটির তলদেশে খুঁটিগুলো মাকড়সা জালের মতো একটি কাঠামো তৈরি করে থাকে। মাওয়া-প্রান্তে নদীর তলদেশের কিছু অংশে শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পিলার বসানো নিয়ে দেখা দেয় জটিলতা। সেই ক্ষেত্রে পাইলের দৈর্ঘ্য না বাড়িয়ে সংখ্যা বাড়িয়ে করা হয় 7টি। সে পাইলগুলোর উপরে অংশে ক্যাপ বসানোর পর শক্তিশালী কাঠামো দিয়ে পানির উপরে তৈরি করা হয়েছে পিলার হেড। এই 7টি পাইলে আলাদা করে সংযুক্ত করা হয় গ্রাউটিং প্রযুক্তি। প্রতিটি পাইলের বাইরের অংশে আলাদা করে কিছু অংশ বাড়িয়ে তাতে ফুটো তৈরি করা হয়। সেই ফুটো দিয়ে উচ্চ শক্তিতে সিমেন্ট প্রবেশ করালে সেটা মাটির ভিতরে ছড়িয়ে শিকড়ের মতো বাড়তি শক্তি দেয় পাইলগুলোকে। সেতুর 42টি পিলারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই পারে 2টি পিলার। নদীতে থাকা পিলারগুলোতে যেখানে 6 থেকে 7টি করে খুঁটি বসানো হয়েছে, সেখানে এই 2টি পিলারের নিচে বসানো হয়েছে 16টি করে। পদ্মা সেতুর কার্যকাল ধরা হয়েছে 100 বছর। আন্তর্জাতিক মান বজায় রেখে এমনভাবে কাজ করা হচ্ছে যে এই সময়টায় সেতুর কোথাও কোনো হাত দিতে হবে না। প্রকল্প কর্তৃপক্ষের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই সময়ের পরেও আরও অনেক বছর সেবা পাওয়া যাবে দেশের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় এই সেতু থেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সারা দেশের লেভেল ক্রসিং এর 85% অরক্ষিত। যা আছে তার অর্ধেকই আবার অবৈধ। সবকটিতেই নেই গেটম্যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রয়োজনীয় অবৈধ লেভেল ক্রসিংগুলোকে বাতিল করে লোকবল নিয়োগ দিয়ে আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। বরাবরের মতো আশ্বাস মিলেছে রেলমন্ত্রীর কাছ থেকে। নাজমুল সালেহির প্রতিবেদন। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। নেই গেটম্যান, সতর্কতার কোনো নির্দেশনা। রাস্তার মাঝখানে গড়ে ওঠা এই মৃত্যুফাঁদে শুধু রেলের হিসেবেই গত 5 বছরে মারা গেছে 120 জন। অথচ 2900 কিলোমিটার রেল লাইনের প্রায় প্রতি কিলোমিটারে একটি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে বৈধ ক্রসিংয়ের সংখ্যা মাত্র 1400। রেলওয়ে বলছে চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার, সড়ক ও জনপথ অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ এমনকি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ইচ্ছে মতো ক্রসিং বানিয়েছে। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে শুধু মৃত্যুর মিছিলই বাড়ছে না, গতি কমছে ট্রেনেরও। যেহেতু অহেতুকভাবে এই লেভেল ক্রসিংগুলি চলে আসছে, অনাকাঙ্ক্ষিত প্রতিদিন আমি দেখতে পাচ্ছি, এখন রেলের দুর্ঘটনায় কিন্তু বাড়ছে। আবার গেটম্যান ছাড়াই চলছে প্রায় 900 লেভেল ক্রসিং। এগুলোর সংখ্যা কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। আধুনিক যে প্রযুক্তি আছে, যে মানুষ আসছে তাকে আগের থেকে আগাম সতর্কতা করা, এবং অন্যান্য বিশ্ব বলে যে এখানে 3 স্তরের কিন্তু
এখানে ইটা দিতে হবে, সচেতনতার ব্যবস্থাটা করতে হবে। রেলমন্ত্রী জানালেন সবগুলো আধুনিকায়নের প্রকল্প নেওয়া হয়েছে। যে আমাদের রেলপথগুলো যে ফেন্সিং আমরা দেবো, আর এখন যে রেলপথগুলো আমরা করতেছি সেগুলো আন্ডারপাস এবং ওভারপাস এই ধরনের ব্যবস্থা রেখে যাতে রেল আনইন্টারাপ্টেড আমরা পরিচালনা করতে পারি সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী কাজ চলতেছে। এবং আস্তে আস্তে ধরেন যে অটোমেটিক গেট যাতে আমরা সেই দিকে যেতে আমরা সেই চেষ্টা করতেছি আর কি। তবে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ রেল কর্মকর্তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শীতের দাপট বাড়তে শুরু করেছে দেশের উত্তরে। তীব্র কুয়াশার সঙ্গে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা। এর মধ্যে আগামী সপ্তাহে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রতন সরকারের রিপোর্ট আর ছবি তুলেছেন শাকিল মাহমুদ। পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেই কিছু কিছু মানুষের জীবনে। ঘরবাড়ি নেই, স্টেশনের খোলা প্ল্যাটফর্ম বা অফিসের বারান্দায় থাকা ছিন্নমূল অপুষ্ট মানুষগুলোর শরীরে এখনই শীত অসহ্য। আপাতত পরনের কাপড়ের সঙ্গে বাড়তি ছেঁড়া কাঁথা, প্লাস্টিকের বস্তা দিয়ে রাত কাটালেও আগামী দিনগুলো নিয়ে বড় দুশ্চিন্তা তাদের। ঠান্ডাতে থাকি না, গাও কাপে, কাপড় নাই, চোপড় নাই, চট বেশি স্টেশনে থাকি। ঠান্ডার জন্য এই কাগজ বেশি থাকা যায়, গা খালি থরথরে কাঁপে। অনেক ঠান্ডা আসি, ঠান্ডার মধ্যে মনে করেন ভালোভাবে আমরা থাকতে পারতেছি না, শীত দিয়ে দেখা যাইতেছে না। সামান্য সামর্থ্য আছে এমন মানুষগুলো ছুটছে শহরের পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে, কিন্তু সেখানেও চড়া দাম। কদিন থেকে প্রচুর শীত, আজকে আর প্রচুর শীতের কারণে আমরা পোশাক কিনতে আসছি এখানে আর কি। জিনিসের দাম অনেক বেশি, 50 টাকা জিনিস 100 টাকা চা। শীতের কাপড় কেনার জন্য আসছি, তবে শীতের কাপড় দেখতেছি অনেক দাম। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব, তাই তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এক সপ্তাহ পর পরিস্থিতি আরও অবনতির কথা জানালো আবহাওয়া অফিস। ভূমধ্যসাগর থেকে সাধারণত কিছু জলীয় বাষ্প আসার কারণেই মূলত যে ঘন কুয়াশাটার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি, এটা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে। সামনের দিনগুলোতে তাপমাত্রা ফল করে ওইভাবেই শীতটা অনেকটা বেড়ে যাবে। প্রতি বছর গরিব মানুষের জন্য সরকারের প্রস্তুতি থাকে, এবারও আছে, কিন্তু এর বিলি বন্টন আগেভাগে না হওয়ায় ছিন্ন মূল্যের দুর্ভোগ বাড়ে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অবশেষে যুক্তরাষ্ট্রের অনুমোদন মিলল করোনা ভাইরাসের ভ্যাকসিনের। স্থানীয় সময় শুক্রবার ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুত নার্সিংহোম সহ চিকিৎসা কেন্দ্রগুলো। কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আরও কার্যকরী ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে এবার যৌথ ট্রায়ালের ঘোষণা দিয়েছে রাশিয়ার স্পুটনিক 5 ও ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিতে এরই মধ্যে 3 শতাধিক নার্সিংহোম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতি নিচ্ছে অঙ্গরাজ্যগুলোও। শুরুতেই স্বাস্থ্যকর্মী ও সংকটাপন্নদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন দ্রুত অনুমোদন দিতে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনকে সময় বেঁধে দেয় হোয়াইট হাউস। তবে বৃহস্পতিবারই বেশ কয়েকজন বিশেষজ্ঞ ফাইজারের ভ্যাকসিনের অনুমোদনে সবুজ সংকেত দেন। চীনের উদ্ভাবিত সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে মিশরে। 86% কার্যকরী এই ভ্যাকসিনের জরুরি প্রয়োজনে অনুমোদন দিয়েছে চীনসহ বেশ কয়েকটি দেশ। নিজেদের উদ্ভাবিত পুনে ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে mRNA ভ্যাকসিনের মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ভারত। এই ধরনের ভ্যাকসিন তুলনামূলক নিরাপদ হওয়ায় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের মতোই বেশ কার্যকরী হবে বলেও আশা সংশ্লিষ্টদের। এবার যৌথভাবে ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন। ভ্যাকসিনের ট্রায়ালে একসঙ্গে কাজ করবেন দুই দেশের বিজ্ঞানীরা। মূলত উভয় ভ্যাকসিনের মিশ্রণে করোনার বিরুদ্ধে আরও কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব কিনা সেটি যাচাই ও পর্যালোচনার জন্যই এই ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের মাধ্যম ছাড়া নড়ে না কোনো ফাইল। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দালাল চক্রের সাথে জড়িত বলে অভিযোগ গ্রাহকদের। দালাল চক্রের দৌরত্বের কথা স্বীকার করে অফিস প্রধান সহ সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট চালু হওয়ায় দালালদের অপতৎপরতার ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমে আসবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিসুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
ব্যাংকে টাকা জমার রসিদ এবং পাসপোর্ট অফিসের নিজস্ব ফর্মে ছবিসহ আবেদন করার পরও হয় না আবেদন। এটা নেই সেটা নেই বলে এই কক্ষ থেকে ওই কক্ষে ঘুরতে থাকেন দিনের পর দিন। বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র গ্রামের সৌদি প্রবাসী আলামিন মিয়ার স্ত্রী নীলুফা আক্তার। তার অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দেয় এক পর্যায়ে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়। শুধু নীলুফাই নন, এমন ভোগান্তির শিকার পাসপোর্ট অফিসে আসা অনেকেই। উপরতলা নিচতলা মানে কি অনবরত হাফডাউন করতেছে 4 দিন আমরা দালাল দিয়ে সেরা পাসপোর্টটি করার জন্য। আনসার আমার ডাইকে নিচে বলছে তোমরা তো পারবে না, তোমরা দালালের মধ্যে করতে। তবে চলমান ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় গ্রাহক ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের। যেহেতু প্রার্থী নিজে অনলাইনে আবেদন করে নিজের শিডিউল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্ত কাগজ টাইপ করে চলে আসছে, সো ভবিষ্যতে দালাল একেবারেই থাকবে না বলা যায়, নিশ্চিন্ত। ইতিমধ্যে পাসপোর্ট অফিসে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে এই ধরনের বিষয়গুলিকে তারা যথাযথ ব্যবস্থা নিয়ে সমাধান করবেন। 2010 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে বর্তমানে প্রতিদিন অন্তত 70টি মেশিন রিডেবল পাসপোর্ট এবং 60 থেকে 70টি ই পাসপোর্ট পেয়ে থাকেন গ্রাহকেরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করছেন বিচারকরা এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ করছেন প্রজাতন্ত্রের অল ক্যাডার অ্যাসোসিয়েশন। সে খবর জানাতে চট্টগ্রামের দামপাড়ায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রোজিনা রোজি। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগানকে সামনে রেখে আজকে চট্টগ্রামে নগরী শিল্পকলা একাডেমিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে চট্টগ্রামের বিচারকরা নগরীর দামপাড়া এলাকা থেকে মানববন্ধন করে কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটিতে চট্টগ্রামের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু একসাথে অংশগ্রহণ করেছে। দামপাড়া থেকে যে মানববন্ধন শুরু হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে কিন্তু আজকে মানববন্ধনটি করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিন্তু এই মানববন্ধন করা হয়েছে এবং যারা বিচারকরা রয়েছেন তারা নগরীর দামপাড়া এলাকা থেকে মানববন্ধন শুরু করে হেঁটে হেঁটে তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে নগরী শিল্পকলা একাডেমিতে এসে এই অনুষ্ঠানটিতে জেলা প্রশাসনের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটিতে তারা অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে যারা বিচারকরা রয়েছেন তারা বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে আঘাত সেটি কিন্তু আসলে জাতির উপরেই একটি আঘাত। সেক্ষেত্রে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সারা দেশের মানুষ যেভাবে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার পরে প্রতিবাদ করেছে সেক্ষেত্রে তারাও কিন্তু সেই প্রতিবাদের অংশীদার হয়েছে এবং সেক্ষেত্রে তারা বলছে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে কিন্তু এই বঙ্গবন্ধু ভাস্কর্যের ভাঙচুরের ক্ষেত্রে যে প্রতিবাদ শুরু হয়েছে সেক্ষেত্রে সেই প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু 100 জন বিচারক আজকে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে মানববন্ধন করে তারপর হেঁটে 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 তারা ব্যানারের মাধ্যমে নগরীর শিল্পকলা একাডেমিতে আজকে জেলা প্রশাসনের আয়োজনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে সবাই একসাথে অংশগ্রহণ করেছে। তবে এই অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি। তবে এই অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন থেকে শুরু করে চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে আমার সামনের সারিতে যারা বসে আছে সেক্ষেত্রে চট্টগ্রামের পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই কিন্তু আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সবার একটি বক্তব্য হচ্ছে কোনোভাবেই বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর যে আঘাত সেটি জাতির উপর আঘাত, সেই আঘাত কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই আসলে যারা দোষী তাদের বিচার করতে হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর শিল্পকলা একাডেমি থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বঙ্গবন্ধু কালচারাল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রোজি। আমাদের এই শিল্পকলা একাডেমি চত্বরে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগান নিয়ে প্রতিবাদ সমাবেশ পালন করছে সরকারি কর্মকর্তা ফোরাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে আসলে আজকের এই কর্মসূচি তারা পালন করছে। রাজধানীর থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও সরকারি যে বিসিএস কর্মকর্তারা আছেন তারা সকাল থেকে স্লোগান দিয়ে তারপর ব্যানার ফেস্টুন নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তারা এসেছেন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে। আমরা কয়েকজন বিশেষ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে কোনোভাবেই জাতির পিতার সম্মানকে নষ্ট করতে দেওয়া হবে না, কোনোভাবেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো যাবে না, নৈরাজ্য করতে দেওয়া হবে না। আর যারা জাতির পিতার এই ভাস্কর্য নিয়ে অবমাননা করেছে তারা অনেক নিন্দনীয় কাজ করেছে, এটা আসলেই মেনে নেওয়ার মতো না।
যে কোনো পরিস্থিতিতেই জাতির পিতার প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তার ভাস্কর্য রক্ষণাবেক্ষণের যে বিষয়টি সে বিষয়টির দিকেও তারা খেয়াল রাখার কথা বলেছেন এবং তারা আজকে এই প্রতিদিনই কোনো না কোনো সংগঠন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কর্মসূচি পালন করছে। তা এরই ধারাবাহিকতায় আজকে সরকারি কর্মকর্তা ফোরাম তারা আজকে এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বিশেষ কর্মকর্তারা অংশ নেবেন। তারা কিছুক্ষণের মধ্যেই মিলনায়তনে প্রবেশ করবেন এবং তারা বক্তব্য রাখবেন এ বিষয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মন্ত্রিপরিষদ সচিব তিনি বক্তব্য রাখবেন, মুখ্য সচিব বক্তব্য রাখবেন এবং তারা শুধুমাত্র ঢাকা থেকে যে বিশেষ কর্মকর্তারা তারাই অংশ নিয়েছেন তা নয়, ঢাকার আশপাশের এলাকা থেকেও বিশেষ কর্মকর্তারা আজকে এখানে অংশ নিয়েছেন। এই প্রতিবাদ সমাবেশে তারা সামিল হতে চেয়েছেন। তারা বঙ্গবন্ধুর যে অবমাননা তারা মেনে নিতে চান না। তারা চান যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং কোনোভাবেই তার ভাস্কর্য নিয়ে অপপ্রচার করতে দেওয়া হবে না, নৈরাজ্য করতে দেওয়া হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বিশেষ কর্মকর্তারা মিলনায়তনে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং সেখানে বক্তব্য রাখবেন সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা, বিশেষ কর্মকর্তারা। সেখানে তারা এই বিষয়ে আরও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এটুকুই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা যায় যে তার বিশেষ কর্মকর্তারা কোনোভাবেই এই অপপ্রচার মেনে নেবেন না এবং তারা কোনোভাবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য হতে দিবেন না। তো এই ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশের সর্বশেষ খবর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বিসিএস ক্যাডাররা তারই সবশেষ খবরাখবর জানাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রোজিনা রোজি এবং তারও আগে চট্টগ্রামে দামপাড়া শিল্পকলা একাডেমিতে বিচারকরা যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। মৌসুম জুড়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুর্দিন চলছে ভোলার জেলে পল্লীতে। মহাজনের দাদন আর এনজিও ঋণ পরিশোধ নিয়ে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। জীবিকার সন্ধানে কয়েক হাজার জেলে ঢাকা চট্টগ্রাম গিয়ে নতুন পেশায় যুক্ত হচ্ছেন। চলতি মৌসুমে সাগরে ব্যাপক ধরা পড়লেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। মাছ না থাকায় মহাজনরাও নতুন করে দাদন দিতে রাজি হচ্ছেন না। পুরনো দাদন পরিশোধের চাপ আসছে প্রতিনিয়ত, নেই বিকল্প কোনো কর্মসংস্থানও। তাই অনেকে জাল নৌকা রেখে সবজি চাষ ও নির্মাণ শ্রমিকের কাজে নেমে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে নানা সংকটের মুখে পড়েছেন কর্মহীন জেলেরা। মাছ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন মহাজনরাও। কিস্তির থেকে টাকা লইছি, কিস্তির টাকাও পরিশোধ করতে পারি না। আমাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করা যায় জেলেদের কাছে তাতে শতকরা 10% মাছ ঘাটে আসে। কর্মসংকটে থাকা জেলেদেরকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি জেলে সমিতির এই নেতার। বিভিন্ন ব্যাংকের থেকে অল্প সুদে যদি ঋণ দেওয়া হয় তো এই জেলেরা পুনরায় এই ব্যবসায় জড়িত হতে পারে। এই অবস্থায় বেকার জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান ও ইলিশ উন্নয়নে প্রকল্প গ্রহণের কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। ইলিশ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প পাস হয়েছে, এর মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। জেলার 1,35,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 20,000 এই মৌসুমে কর্মসংস্থানের জন্য ঢাকা চট্টগ্রাম স্থানান্তরিত হয়েছেন। সময় সংবাদ, ভোলা। বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে চীন। চূড়ান্ত অনুমোদন পেলে জীবনযাত্রা আরো সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বেইজিংয়ের রাস্তায় চালক ছাড়াই চলছে গাড়ি। চালক না থাকলেও পেছনের আসনে রয়েছে যাত্রী। নিরাপত্তা যাচাইয়ে চালকবিহীন বাইদু অ্যাপোলোর এরকম 5টি গাড়ির অনুমোদন দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। গাড়ির যাত্রীর আসনে বর্তমানে নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন, তবে অন্য গাড়ির ধাক্কা কিংবা গুরুতর কোনো সমস্যা না হলে স্বয়ংক্রিয় গাড়ি চালানোয় তারা কোনো হস্তক্ষেপ করবেন না। একটি বোতাম চাপলেই চালু হবে চালকবিহীন এই গাড়ি। তবে সাধারণ গাড়ির মতো রাস্তায় চলতে 30,000 কিলোমিটারের সড়ক পরীক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বাইদু অ্যাপোলোর গাড়িগুলোকে। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
আমাদের কাছে নিরাপত্তা প্রথম, দ্বিতীয়ত গাড়ির যাত্রী কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তা বিবেচ্য বিষয়, তৃতীয়ত যাত্রী যাতে দ্রুততম সময়ে কোনো ঝামেলা ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকে গুরুত্ব দিয়েছি আমরা। প্রযুক্তির এই সুবিধাকে কাজে লাগিয়ে জীবনযাপন আরো সহজ করতে চায় বায়দু অ্যাপোলো। পরীক্ষা নিরীক্ষা শেষে শিগগিরই চালকবিহীন গাড়ি ব্যবহার উপযোগী করে তুলতে চীনের নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রণেতাদের কাছ থেকে অনুমোদন নেয়ার সব প্রস্তুতি নিচ্ছে বায়দু অ্যাপোলো। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর পিলার তৈরিতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। প্রথম কোনো সেতুতে ব্যবহার হলো 120 মিটার লম্বা পাইল। শক্তি বাড়াবে গ্রাউটিং প্রযুক্তি। উত্তরের জনপদে শীতের দাপট, তীব্র কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাজধানীতেও নেই সূর্যের দেখা। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।